সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের পশ্চিম তীর দখল এবং গাজায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফিলিস্তিনি সংগঠনগুলো। শুক্রবার মিশরে অনুষ্ঠিত 2 দিনের বৈঠক শেষে তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান প্রয়োজন, যাতে গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমের সব ধরনের অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রতিরোধ করা যায়। তারা ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর দখল করার প্রাথমিক অনুমোদনকে ফিলিস্তিনি পরিচয় ও অস্তিত্বের ওপর একটি গুরুতর আগ্রাসন হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানান। এই মাসের শুরুতে পৌঁছানো গাজা যুদ্ধবিরতি চুক্তিকে সুসংহত করতে এবং ইসরায়েলি গণহত্যা মোকাবেলার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার, উপত্যকার উপর আরোপিত অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি জানানো হয়। তারা যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য আরব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অস্থায়ী কমিটির প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। বিবৃতিতে গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েন সংক্রান্ত একটি জাতিসংঘের প্রস্তাব জারির গুরুত্বের দিকে ইঙ্গিত করা হয়। এদিকে দলগুলো ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। তারা ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও, যাকে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে বর্ণনা করা হয়েছে, তাকে সক্রিয় করতে সব ফিলিস্তিনি বাহিনী ও দলগুলোর একটি যৌথ সভার প্রস্তুতি নিতে সম্মত হন, যাতে সংস্থাটিতে ফিলিস্তিনি জনগণের সব উপাদান এবং সক্রিয় শক্তির সম্পৃক্ততা থাকে। বিবৃতিতে এই বৈঠকের ফলাফলকে আসল জাতীয় ঐক্যের একটি সত্যিকারের সূচনা বিন্দুতে পরিণত করার আহ্বান জানানো হয়, যা ফিলিস্তিনি জনগণের জীবন, মর্যাদা, স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে রক্ষা করবে। ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলের চেষ্টার পর বড় ধরনের ধাক্কা খেয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি পার্লামেন্টে প্রাথমিকভাবে পাশ হওয়া এই বিলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সমালোচনা ও হুঁশিয়ারির মুখে শেষ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ক্ষমতাসীন জোটকে এই বিল স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনোত জানিয়েছে, জোটের চেয়ারম্যান ওফির কাটস বলেছেন, নেতানিয়াহু তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে কোনো প্রস্তাব উত্থাপন না করার নির্দেশ দিয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর ও মা আলে আদুমি বসতিতে সংযুক্ত করার জন্য 2টি বিল প্রাথমিকভাবে অনুমোদন করে। আইনে পরিণত হওয়ার জন্য উভয় খসড়াকে আরও 3 দফা অনুমোদন পেতে হবে। এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে জানান। বৃহস্পতিবার ইসরায়েলে 3 দিনের সফরে যাওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নেসেটের বিলকে একটি বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেন। নেতানিয়াহু পশ্চিম তীর সংযুক্তির বিলকে জেডি ভান্সের সফরের সময় বিরোধের বীজ বপন করার জন্য একটি ইচ্ছাকৃত রাজনৈতিক উস্কানি বলে অভিহিত করেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বিল দুটি নেসেটের বিরোধী দলের সদস্যদের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি পশ্চিম তীরকে দখল বা সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে। সংবাদ মাধ্যম টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি, আর এখন এটা করা সম্ভব নয়। আমরা আরব দেশগুলোর কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। যদি এটা হয়, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে। এর আগে গত সেপ্টেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি জর্ডান নদীর পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার অনুমতি ইসরায়েলকে দেবেন না। সূত্রের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ইসরায়েলি আন্তর্জাতিকভাবে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিকে এক বিবৃতিতে তেল আবিবের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের অনেক দেশ। বিবৃতিতে নিন্দা জানানো দেশ ও সংস্থাগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, জিবুতি, সৌদি আরব, ওমান, গাম্বিয়া, ফিলিস্তিন, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, বাংলাদেশ, আরব লীগ ও ওআইসি।
বিবৃতিতে তারা নেসেটের এই দুই প্রস্তাব অনুমোদনকে দখলকৃত পশ্চিম তীর এবং অবৈধ ইসরায়েলি উপনিবেশগুলোর ওপর তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেন। ইসরায়েলের অধিকাংশ নাগরিক মনে করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। শুক্রবার ইসরায়েলের চ্যানেল 12-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলের নাগরিক আগামী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়ার বিপক্ষে মত দিয়েছেন। বিপরীতে 41% বলেছেন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন। বাকি 7% এ বিষয়ে অনিশ্চিত। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান এমন প্রশ্নে 48% বলেছেন তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। আগামী নির্বাচনে নেতানিয়াহু বিরোধী জোটের নেতৃত্বে কাকে চান এই প্রশ্নে 44% উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পক্ষে মত দেন। এরপর ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ পান 16% সমর্থন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট উভয় পান 11% করে সমর্থন। ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আবিগদোর লিভারম্যান পান 10% এবং ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্সের পক্ষে মত দেন মাত্র 2%। গত 18 অক্টোবর ইসরায়েল সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর সঙ্গে এক সাক্ষাৎকারে 2026 সালের নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1996 থেকে 1999, 2009 থেকে 2021 ও 2022 সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে প্রায় 18 বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। তিব্বতের প্যাংগং হ্রদের পূর্বাংশে 2020 সালের সীমান্ত সংঘর্ষের স্পর্শকাতর এলাকা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে চীন একটি নতুন বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরি করছে। স্যাটেলাইট চিত্রে এই নির্মাণ কাজের অগ্রগতি দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই স্থাপনার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, যা ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। কমপ্লেক্সটিতে কমান্ড ও কন্ট্রোল ভবন, সৈন্যদের থাকার জায়গা, যানের ছাউনি, গোলাবারুদ সংরক্ষণাগার এবং রাডার স্থাপন করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আচ্ছাদিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানগুলো। গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন এসব গোপন বাংকারে চীনের দীর্ঘপাল্লার কাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাখা হবে, যা শত্রুপক্ষের হামলা থেকে ক্ষেপণাস্ত্রগুলোকে সুরক্ষিত রাখবে। মার্কিন ভূ গোয়েন্দা সংস্থা অলসোর্স অ্যানালাইসিস প্রথম এই নকশাটি শনাক্ত করে। তারা আরও জানায় এই কমপ্লেক্সের একটি প্রতিরূপ-গার কাউন্টিতেও তৈরি করা হচ্ছে, যা ভারতের সম্প্রতি উন্নত করা নিউমা বিমান ঘাঁটির ঠিক বিপরীতে অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে মার্কিন মহাকাশ গোয়েন্দা সংস্থা ভ্যান্টোরের স্যাটেলাইট চিত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। চিত্রগুলোতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বেগুলোর ওপর স্লাইডিং ছাদ রয়েছে, যা দুটি যান রাখার মতো যথেষ্ট বড়। গত 29 সেপ্টেম্বর ভ্যান্টোর স্যাটেলাইট চিত্রে গার কাউন্টির অন্তত একটি উৎক্ষেপণ স্থানের ছাদ খোলা দেখা যায়, যা সম্ভবত ভেতরে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোকে দৃশ্যমান করেছে। অলসোর্স অ্যানালাইসিস জানিয়েছে এই ছাদগুলো ভেতরে থাকা উৎক্ষেপকগুলোকে লুকানো ও সুরক্ষিত রাখবে এবং প্রয়োজনে ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় ছাদের ঢাকনা খোলা যাবে। এই ব্যবস্থা শত্রুপক্ষের পক্ষে ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন করে তুলবে। যদিও ভারত তিব্বত সীমান্তে এ ধরনের সুরক্ষিত উৎক্ষেপণ ব্যবস্থা নতুন, তবে এর আগে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপগুলোতে চীনা সামরিক ঘাঁটিতে একই ধরনের স্থাপনার খবর পাওয়া গিয়েছিল। জুলাই মাসের শেষের দিকে ভূগোয়েন্দা গবেষক ডেমিয়ান সাইমন প্যাংগং হ্রদের কাছে দ্বিতীয় স্থাপনার প্রাথমিক নির্মাণ কাজ শনাক্ত করেছিলেন। তবে তখন গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানের প্রকৃতি জানা যায়নি। এছাড়া অলসোর্স অ্যানালাইসিসের বিশ্লেষকরা উল্লেখ করেছেন কমপ্লেক্সের বিভিন্ন অংশের সঙ্গে কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রের সংযোগ স্থাপনের জন্য তারযুক্ত ডেটা সংযোগের অবকাঠামো স্থাপন করা হয়েছে। প্যাংগং হ্রদের কাছে এই স্থাপনার কিছু অংশের নির্মাণ কাজ এখনও চলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।